স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঙ্গীতা ইসলাম। এবার জানাবো খবরের বিস্তারিত। নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল সহ ৫ দফা দাবিতে আজ রাজধানীতে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম। সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলবে মহাসমাবেশ। এই উপলক্ষে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। শুক্রবার বিকেলে মঞ্চসহ সমাবেশের মাঠ পরিদর্শনে আসেন হেফাজতে ইসলামের নেতারা। শৃঙ্খলভাবে কর্মসূচিতে যোগদান করতে আহ্বান জানান দেশবাসীর প্রতি। ঢাকার বাইরে থেকে আগতদের নির্ধারিত ৩টি পয়েন্ট ধরে সমাবেশস্থলে আসার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। মতভিন্নতা থাকলেও ইসলামপন্থী ভোট যাতে বিভক্ত না হয় সে লক্ষ্যে ঐক্য করতে চায় ইসলামী দলগুলো। চলমান সংস্কার কার্যক্রম শেষ হওয়ার পর জোট গঠনের আশা ইসলামী দলগুলোর, তবে তাদের অন্যতম লক্ষ্য ফ্যাসিবাদ বিরোধী ঐক্য। সেক্ষেত্রে বিএনপি জামায়াতের সাথেও চলবে আলোচনা। আর বড় দলগুলো ছাড় না দিলে ধর্মভিত্তিক জোটের পথেই হাঁটতে চায় ইসলামী দলগুলো। মতের ভিন্নতা, রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও নির্বাচন ঘিরে সবার ভোট এক বাক্সে আনার চেষ্টায় আছে ইসলামী দলগুলো। এ লক্ষ্যে চলছে জোট গঠনের পরিকল্পনা। সম্প্রতি কওমি ঘরানার পাশাপাশি অন্য ইসলামী দলগুলোকেও দেশীয় ও আন্তর্জাতিক ইস্যুতে একই ধরনের বক্তব্য দিতেও দেখা গেছে। নির্বাচন ঘিরে সংস্কার সম্পন্ন হলেই ইসলামী দলগুলোর জোটের কাঠামো দৃশ্যমান হবে বলছে ইসলামী আন্দোলন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। যারা ইসলামপন্থী মানুষ, ইসলামপন্থী ভোট তারা যদি বিভক্ত না হয়, এই জন্যে যারা এই কাজ করছে বাংলাদেশে তাদের সবার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। সংস্কারের বিষয়গুলো যখন সম্পন্ন হবে তখনই হয়তো দেখা যাবে আপনারা এই ইসলামী শক্তিটার একটা কাঠামো হয়তো দেখতে পারবেন। খেলাফত মজলিস বলছে ফ্যাসিবাদ বিরোধী সব দলের সাথেই হতে পারে আলোচনা বা জোট। বিএনপি সহ জামাত সহ আর আমরা যারা ঐক্যবদ্ধ হচ্ছি তারা মিলে একটা গ্র্যান্ড অ্যালায়েন্স চিন্তা আমরা প্রাথমিক করছি। এটা যদি সম্ভব হয় তাহলে তো হলোই। এবং আমরা চাই যে আগামীতে গভর্নমেন্টে ঐক্যবদ্ধ গভর্নমেন্ট হওয়া উচিত। আর যদি না হয় ইন কেস তাহলে ইসলামী দলগুলো জামাত সহ প্যাকেটে মিলে আমরা চেষ্টা করবো আর কি। পাশাপাশি দেশের বড় দলগুলো নির্বাচন ঘিরে কতটা ছাড় দেয় জোটের প্রশ্নে থাকবে সে হিসাবও। সিটের ব্যাপার তো একটা আছে, কিন্তু সিটের ব্যাপারটা একমাত্র মুখ্য হওয়া উচিত না। সিট অবশ্যই জরুরি। সিটকে না দিলে তো আর কাউকে আপনি পাবেন না। এরা আমাকে বিএনপিকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলাম বলছে আওয়ামী লীগ বিরোধী সব দলের সাথেই হতে পারে জোট। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের বিচার না করে নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতারা। নির্বাচন কমিশন কারো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে এমন সন্দেহ দলটির। রাজধানীতে বিক্ষোভ সমাবেশে গণপরিষদ নির্বাচনের দাবিও জানান দলটির নেতারা। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এনসিপির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ। এতে রাজধানীর পাশাপাশি আশপাশের জেলা থেকে অংশ নেন দলটির নেতাকর্মীরা। উপস্থিত হন জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্বজনরা। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন, মৌলিক সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগকে যারা পুনর্বাসিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমরা আমাদের ভবিষ্যৎ জীবন কোনো হুমকির মুখে রাখতে চাই না। আমরা অনতিবিলম্বে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ চাই। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের এই লড়াই, এই যুদ্ধ ততদিন চলবে যতদিন বাংলাদেশের মাটি থেকে কোন সন্ত্রাসী আওয়ামী লীগ নিশ্চিহ্ন না হচ্ছে। আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না, আমরা কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগটা নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশে সামনে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আমরা সন্দেহ প্রকাশ করছি এই নির্বাচন কমিশন কার পারপাস সার্ভ করবে। ভুলে গেলে চলবে না, গণ অভ্যুত্থানের পরে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আওয়ামী লীগ কোনো আর রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। ফলে আওয়ামী লীগের রাজনীতি
আলোচনার প্রশ্ন থাকে না। দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবিও জানান এনসিপির আহ্বায়ক। শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে রাষ্ট্র এবং সরকারকে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদুল আজহা ঘিরে অবৈধভাবে ভারতীয় পণ্য আনতে তৎপর চোরাকারবারি চক্র। বৈরী আবহাওয়ার সুযোগে সুনামগঞ্জ সীমান্তের দুর্গম এলাকা দিয়ে রাতের আধারে আনছে প্রসাধনী, ফুসকা সহ অন্যান্য পণ্য। এজন্য ১২০ কিলোমিটার সীমান্তে রাতে অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বিজিবি। এটি সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিজিবির বর্ডার অবজারভেশন পোস্ট বিওপির একটি গুরুত্বপূর্ণ এলাকা। গভীর রাতে হঠাৎ মুষলধারে বৃষ্টি সঙ্গে বজ্রপাত এমন বৈরী আবহাওয়ার সুযোগে চলে চোরাচালান কার্যক্রম। চোরাচালান ঠেকাতে কাজ করে যাচ্ছেন বিজিবি সদস্যরা। বিশেষ সামরিক যানে চালানো হয় অভিযান। সম্প্রতি সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয় প্রসাধনী, ফুচকা সহ ১.৫ কোটি টাকার ভারতীয় পণ্য। তবুও রাতে ঝড় বৃষ্টি হলে তৎপরতা বাড়ে চোরাকারবারিদের। গভীর রাতে বিজিবির দেখে কোন জায়গায় আছে, পিছনে পিছনে থাকে, যে সময় ফাঁক পা নিয়ে আসে এবং ঝড় বৃষ্টি আসলে এরা চান্স নেয়। রাতের বেলা এটা 12টার পরে এটা টলপাটি জেলা চেঞ্জ হয়, কিছু লোক মানে বেলা ওরা তারা ওরা দৌড়িয়া ফেলায় নিয়ে, আর টলা আসলে পরে এরা দৌড়ে ধরেও। ঈদুল আজহা সামনে রেখে সীমান্তে এমন পরিস্থিতি মোকাবেলায় টহল বাড়ানোর কথা জানিয়েছে বিজিবি। যখন রাতের আধারে চোরাকারবারিরা যাদের মালামাল নিয়ে আসার তৎপরতা বৃদ্ধি পায়, তো এই প্রেক্ষিতে আমরা কিন্তু দিনের চেয়ে রাতের যে টহলের যে ম্যান পাওয়ার স্ট্রেংথ এটা কিন্তু আমরা অনেক বৃদ্ধি করি। অবৈধ পথে ভারতীয় পণ্য আনা বন্ধ করতে এমন অভিযানের পাশাপাশি চোরাকারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, কিন্তু বাংলাদেশে মুক্তভাবে সাংবাদিকতা করার পরিবেশ কতটুকু আছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়। গণমাধ্যম স্বাধীনতা সূচকে সামান্য এগুলেও বাংলাদেশের সাংবাদিকতার পরিস্থিতিকে গুরুতর বলছে রিপোর্টার্স উইদাউট বর্ডার। সাংবাদিকরা বলছেন, প্রভাবশালীদের কর্তৃত্ব যতদিন থাকবে ততদিন মুক্ত হবে না গণমাধ্যম। প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ কিংবা শান্তির বার্তা পৌঁছাতে সকল প্রতিবন্ধকতা দূরে ঠেলে কাজ করে যাচ্ছেন অদম্য গণমাধ্যম কর্মীরা। এজন্য শারীরিক, মানসিক নির্যাতন সহ হারাতে হয় প্রাণও। ৩০ এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন। এতে দেখা যায় এপ্রিলের ২৪টি ঘটনায় বিভিন্ন জেলায় ৬১ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় হামলা, আইনি হয়রানি, গ্রেফতার, হুমকি ও নির্যাতনের শিকার হন। এর মধ্যে ৮ জন পেশাগত দায়িত্ব পালনের সময় হামলা ও আহতের শিকার হয়। লাঞ্ছিত ও হুমকি পান ৯ জন, হয়রানির শিকার ৩ জন। এছাড়া আইনি হয়রানির শিকার ৪১ জন। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের তথ্য মতে সূচকে ভারত পাকিস্তানের চেয়ে সামান্য এগিয়ে থাকলেও বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিস্থিতি বেশ গুরুতর। সংস্থাটি বলছে, বাংলাদেশ সহ প্রায় ১১২টি দেশে হুমকির মুখে মুক্ত গণমাধ্যম। গণমাধ্যম কর্মীরা বলছেন, সাংবাদিকদের অনেক সময় প্রভাবশালীদের বাধার সম্মুখীন হতে হয়। সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রভাবশালী যে মহল, সেখানে রাষ্ট্র এবং রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তাদের মধ্যে যারা বিশেষ করে প্রভাবশালী, তারাই কিন্তু বড় ধরনের একটি চ্যালেঞ্জ বা বাধা আমাদের দেশে। সাংবাদিকতার বিগত সময়ে প্রভাবশালীদের বাধার মুখে পড়ার অনেক নজির রয়েছে। আগামী দিনে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে কিনা এ নিয়েও সংশয় গণমাধ্যম কর্মীদের। গত ১৬ বছর যেভাবে মনে করেন যে সরকারি আমলা হোক, মন্ত্রী হোক, এমপি হোক, একটা ওয়ার্ড পর্যায়ের নেতা হোক, সবাইকে কিন্তু তেল মেরে কথা বলতে হতো। এখন কিন্তু ওই অবস্থাটা বাংলাদেশে নেই। এখন আমরা যে কারো বিরুদ্ধে কিন্তু সমালোচনা করতে পারি। আপনারা তো দেখেছেন যে টকশো করে বের হয়েছে, সিঁড়ি থেকে ধরে নিয়ে গেছে। সেই পরিস্থিতি কিন্তু এখন নেই। আমরা কিন্তু মুক্তভাবে কথা বলতে পারি। তো এটা কতদিন থাকবে সেটা হচ্ছে বিষয়। এই বাস্তবতায় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দাবি, বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে সাংবাদিকরা। জুলাইয়ের উত্তর বাংলাদেশের এখন সবাই যা ইচ্ছা তা লিখতে পারে। দু একটা ঘটনা ঘটছে, গভর্নমেন্ট এখানে কোনো অনুঘটক না। গভর্নমেন্ট এখানে কাউকে বলছে না এই তুমি একে ফায়ার করো, গভর্নমেন্ট বলছে না যে ওকে তুমি রিপ্লেস করে একে নাও। নির্ভয়ে বস্তুনিষ্ঠ তথ্য প্রচার ও প্রকাশের মুক্ত পরিবেশের প্রত্যাশা গণমাধ্যম কর্মীদের। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। ভারত ও বাংলাদেশের মধ্যে বাড়ছে পাল্টাপাল্টি বাণিজ্য বিধিনিষেধ। এর ফলে চিন্তার ভাঁজ পড়ছে ব্যবসায়ীদের কপালে। এমনটাই উঠে এসেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
গত আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে নির্বাসিত হওয়ার পর থেকে ঢাকা দিল্লির সম্পর্কের অবনতি ঘটতে থাকে। এর জেরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা আসে দুই দেশের বাণিজ্যে, যার মাসুল গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। বিবিসির এক প্রতিবেদন বলছে, দেশি শিল্পকে সস্তা আমদানি থেকে রক্ষা করতে গত মাসে ভারত থেকে স্থলপথে সুতা আমদানি নিষিদ্ধ করে বাংলাদেশ। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার কয়েকদিন পর এই পদক্ষেপ নেয় ঢাকা। এতে আরও বলা হয়, ভারতের স্থল আকাশ পথ দিয়ে পশ্চিমা দেশগুলোতে পণ্য পৌঁছাতো 1 সপ্তাহে। ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিত হওয়ায় সমুদ্রপথে তা লাগবে 8 সপ্তাহ, যা বাংলাদেশের বিকাশমান ফ্যাশন রপ্তানি শিল্পের জন্য বড় ধাক্কা। চীন সফরে ভারতের উত্তর পূর্বাঞ্চলের চিকেন নেক নিয়ে ডক্টর ইউনূসের মন্তব্যের পাশাপাশি শিলিগুড়ি করিডোরের অদূরে বাংলাদেশের উত্তরাঞ্চলে $100 কোটি তিস্তা প্রকল্পে চীনের সংশ্লিষ্টতায় উদ্বেগ বেড়েছে দিল্লির। এছাড়া ভিসা সংক্রান্ত নিয়মকানুনেও কড়াকড়ি করেছে ভারত। এতে অসন্তোষ বেড়েছে বাংলাদেশে। ফলে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে স্থলপথে বাংলাদেশি পোশাক আমদানি নিষিদ্ধের দাবি করে ভারতের পোশাক খাত। এদিকে ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েনের মধ্যে জোরালো হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক। বিবিসির ভাষ্যমতে, শেখ হাসিনা তার 15 বছরের শাসনামলে পাকিস্তান থেকে নিজেকে দূরে রাখেন। বর্তমানের প্রেক্ষাপটে দুই দেশের সরকারের তীব্র প্রতিক্রিয়া প্রভাব ফেলছে জনমতেও। বাংলাদেশে বাড়ছে ভারত বিরোধী মনোভাব। বিশ্লেষকরা বলছেন, উভয় পক্ষ শান্ত না থাকলে ক্ষতিগ্রস্ত হবে দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।